মাসুদ কামাল, আমি আপনার মন্তব্য শুনতে চাই যে ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে গিয়ে রিকশা চালককে গ্রেফতার করা হলো। সেই রিকশা চালককে গ্রেফতার করার পর আমরা দেখলাম খুব সমালোচনা, ফটোকার্ডও দেখলাম যে তাকে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে এবং এর পরবর্তীতে আমরা সরকারি বিবৃতি দেখলাম এবং ডিএমপি থেকেও এক ধরনের একটি কথা বলা হয়েছে, তাকে হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়নি এবং আমরা দেখলাম যে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে। বিষয়টা খুবই অস্পষ্ট ঠেকেছে আমার কাছে এবং আমি আপনার কাছে শুনতে চাই আসলে আপনি কিভাবে দেখছেন, কারণ এত আগের একটি মামলা, যদি তার বিরুদ্ধে অপরাধ এরকম অভিযোগ থেকে থাকে তাহলে এতদিন পরে কেন ফুল দিতে এসে একজন রিকশা চালক গ্রেফতার হয়ে গেলেন? দেখেন, ঘটনা মানে আপনার যদি ধারাক্রমটা আপনি বিবেচনা করেন, উনি শুক্রবার দিন গিয়েছিলেন সেখানে ফুল দিতে। এটা ভিডিও আমরা দেখেছি এবং উনি বলছিলেন যে আমি আমার টাকায় ফুল কিনে আমি ওনাকে পছন্দ করি, ওনাকে শ্রদ্ধা করি, ওনার এখানে আমি ফুল দেব। এবং এটা ওখানে মবের পাল্লায় পড়লেন, মব তাকে মারধর করছে। মারধর করার পর আমাদের মানে আপনার করিতকর্মা পুলিশ বাহিনী, ওনারা যারা মারধর করেছেন তাদেরকে কিছু বলেননি, যিনি মার খেয়েছেন তাকে নিয়ে থানায় গেছে এবং মার খাওয়া ব্যক্তিকে 2024 সালের 4 আগস্ট মানে হাসিনার পতনের একদিন আগের ঘটনা, সায়েন্স ল্যাবরেটরিতে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় একজন লোক আহত হয়েছিলেন, একজন তার গুলি লেগেছিল এবং 2 মাস হাসপাতালে ছিলেন। এইটাই হলো হত্যা প্রচেষ্টা। এই হত্যা প্রচেষ্টা মামলায় যেখানে বলা হয়েছিল যে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এরা মিলে এবং পুলিশও ছিল মানে ইয়ের মধ্যে, তারা সবাই মিলে এই ছেলেটাকে মারতে গিয়েছিল, এই জন্য হত্যা প্রচেষ্টা। কারণ এর মধ্যে মামলাগুলো, আমাদের এখানে যে মামলাগুলি হয় সেখানে কিছু অজ্ঞাত লোক থাকে। তো অজ্ঞাত হিসেবে এই আজিজুর রহমান যিনি রিকশা চালক তাকেও দেখানোর পর তাকে নিয়ে পরের দিন শনিবার দিন তাকে নিয়ে কোর্টে যাওয়া হয়েছে। কোর্ট তাকে বলছে, তাকে আদালত থেকে বলছে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হোক, কারণ মামলার তদন্তের স্বার্থে। যে বাইরে থাকলে তদন্তের মধ্যে একটা বিরাট ঝামেলা করতে পারে, সে প্রভাবশালী লোক, তো এই ভয়ে তাকে জেলে পাঠিয়ে দিয়েছে। আজকে সরকারের টনক টুটছে যে কাজটা কি ঠিক হলো, অথবা এটা কি একটা আমাদের জন্য প্রশ্নের মুখোমুখি হতে পারি আমরা। এটা চিন্তা করে ওনারা আজকে ব্যাখ্যা চেয়েছেন ওসি সাহেবের কাছে যে তুমি এই কাজটা কেন করছো, ব্যাখ্যা দাও। আবার ডিএমপি তারা আবার আরও এক দফা অগ্রসর। তারা যেটা করছেন যে লোকটাই কাজ করছে, ওসি এবং যে মানে এসআই, তাদের গত কয়েক মাসের কর্মকাণ্ড কি ছিল এটা নিয়ে আবার খোঁজ খবর শুরু করছে। এখন 2 দিকে কিন্তু সে পড়ে গেছে। এখন ঘটনাটা লক্ষ্য করেন, 2 দিন আগে আমরা শুনলাম যে প্রথম উপদেষ্টার তথ্য সচিব উনি বলেছিলেন যে যদি কোনো 15 আগস্টে কোনো কর্মসূচি গ্রহণ করা হয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো 15 আগস্টের কর্মসূচির সঙ্গে আইনের কি সম্পর্ক? আইনের সম্পর্ক আছে যদি আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হয় তার ব্যাপারে আইন নিতে পারেন আপনি, কিন্তু 15 আগস্টের সঙ্গে আইনের কি সম্পর্ক আছে? একজন লোক 15 আগস্টে তার বঙ্গবন্ধু মারা গেছে, এই জন্য উনি শোক প্রকাশ করতেই পারেন। এবং আমরা এটাও দেখেছি যে 32 নম্বরের সামনে ছাত্র দলের কিছু লোক ওখানে ছিল, তারা কিন্তু বলছে যে নাম প্রকাশ করা হয়েছে, পত্রিকায় দেখছেন, আমরা এখন বলতে চাই না, এবং তারা কিন্তু বলছে যে আমরা এখানে আসছি যাতে নিয়ে কোনো কেউ এই ধরনের কর্মসূচি করতে না পারে। 32 নম্বরের সামনে যে পার্ক আছে, যে একের ওপারে যে পার্ক, সেখানে ডিজে পার্টি করা হয়েছে। তো এগুলো কোনো সমস্যা হয় না, কিন্তু আইন শৃঙ্খলা লঙ্ঘিত হয়েছে যারা ফুল দিতে গেছে তা আদের ব্যাপারে। একটা ভিডিও দেখলাম, একজন ভদ্র মহিলা, বয়স্ক মহিলা, ওনার হাতে দেখলাম দুটো ছোট ছোট ফুল। উনি বলতেছেন যে আমি তো ওনাকে হত্যা করা হয়েছিল এই বাড়িতে, আমি এই জন্য শ্রদ্ধা জানাতে আসছি। আপনি শ্রদ্ধাও জানাতে দিবেন না একজনকে? মানে শোক প্রকাশ অথবা শোক প্রকাশ না করা, এটা কি বাধ্যতামূলক হতে পারে কোনো আইনে, পৃথিবীর কোনো আইনে? আচ্ছা, এটা হলো এখন মানে তার বিরুদ্ধে এখন যেটা হলো যে ওই আমি শেষ করি একটা বাক্য। পুলিশ কিন্তু 14 তারিখে বলেছিল যে ওনাদেরকে নাকি এখানে তৎপর থাকার জন্য প্রধান উপদেষ্টার মানে আপনার প্রেস সেক্রেটারি নির্দেশ দিয়েছেন, ওই নির্দেশনা অনুযায়ী তারা এখানে তৎপর হয়েছে। এখন ওই নির্দেশনা পালন করতে যায় তারা তাকে একজনকে ধরে নিয়ে গেছে। এখন এইটা করে যে এসআই এই রিপোর্ট লিখেছে, আমার ধারণা সেই বিপদে পড়তেছে। এখন যে বিপদে পড়তেছে তার এখন গত 1 মাসের কর্মকাণ্ড ক্ষতি দিতেছে। তো এই সবগুলি মিলে না একটা হলো কি মানে এটা একটা মগের মূল্যকের মতো আমার কাছে মনে হচ্ছে যে মানে কি
করলে দোষ নাকি না করলে দোষ না কি করলে দোষ? যে শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমান দুজনকে কোথায় রাখা উচিত আসলে? শেখ হাসিনাকে পতিত হাসিনা এবং তাকে মানুষ ঘৃণা ভরেই স্মরণ করবে, গণহত্যার যেভাবে তিনি করে তার পতন হয়েছে। সেই জায়গা থেকে আমি আপনাকে প্রশ্নটা করছি যে আপনি কিভাবে আলাদা করবেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমান? তিনটে আলাদা আলাদা বিষয়। আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি, যে পার্টি আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিব, উনি সেই স্বাধীনতা সংগ্রামের নেতা ছিলেন। তারপর তিনি দেশ স্বাধীনতার পর ৭২ সালে এসে উনি ৩.৫ বছর দেশ শাসন করেছেন এবং খুবই ব্যর্থতার পরিচয় দিয়েছেন, চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন আমার বিবেচনায়। শেখ হাসিনা উনি ওনার কন্যা এবং সেই সঙ্গে আওয়ামী লীগের একসময় সভানেত্রী হয়েছিলেন এবং একসময় মানে আপনার স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনও করেছেন, এরশাদের বিরুদ্ধে। ৯৩ সালে প্রধানমন্ত্রী হয়েছেন, ৯৩ থেকে ২০০১ পর্যন্ত দেশ শাসন করেছেন মোটামুটি ভালোভাবে। ২০০৮-এর নির্বাচনের মাধ্যমে ২০০৯ থেকে উনি ২০২৪ পর্যন্ত যে শাসন করেছেন, এর মধ্যে প্রতিদিনই তিনি আগের দিনের চেয়ে বেশি স্বৈরাচারী হয়ে উঠেছেন এবং সর্বশেষ উনি একজন স্বৈরাচারী শাসক হিসেবে ওনার পতন হয়েছে। এই হলো তিনজনকে আমি যদি ক্যারেক্টারাইজ করি আর কি এইভাবে। এর মধ্যে আমি যেটা পার্সোনালি মনে করি, যেহেতু আলোচনাটা 15 আগস্ট নিয়ে হচ্ছে, আমি শেখ হাসিনা আলোচনাটা করতে চাই না, এখানে ওটা তো গেছে গন কেস। আমি শেখ হাসিনাকে মূল্যায়ন করি যে উনি বাংলাদেশের জন্য মানে সবচেয়ে ক্ষতিকর ব্যক্তিদের মধ্যে একজন। আমি পার্সোনালি ওনাকে এরকম মনে করি এবং আমি এটাও মনে করি যে বাংলাদেশে ওনাকে আর প্রত্যাবর্তন করার কোনো সুযোগ নেই। উনি এবং ওনার পরিবার, শেখ পরিবার বলতে যা আছে, এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর, এটা আমি মনে করি আর কি পার্সোনালি। আর আওয়ামী লীগকে মনে করি যে আওয়ামী লীগ শেখ হাসিনার মানে নিয়ন্ত্রণে যতদিন ছিল, মানে বিশেষ করে এই দফায়, শেষ দফায়, ততদিন আওয়ামী লীগ একটা স্বৈরাচারী আচরণ, আওয়ামী লীগের নেতৃত্বে স্বৈরাচারী আচরণ করেছে। তার মানে আওয়ামী লীগকে যারা সমর্থন করতো তারাও স্বৈরাচারী হয়ে উঠেছিল, এটা মনে করি না। আমি সংক্ষেপে বলতেছি, ডিটেল বলতে বলে পরে বলবো। আর বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমি মনে করি যে উনি শেষের ৩.৫ বছর খুবই খারাপ শাসন করেছেন। দেশে দুর্ভিক্ষ হয়েছে ওনার কুশাসনের কারণে, মন্দ শাসনের কারণে। একদলীয় শাসন করেছেন, মানুষের বাক স্বাধীনতা হরণ করেছেন, গণতন্ত্র উনি হরণ করেছেন। ওনার সময় বহু মানুষকে হত্যা করা হয়েছে, সেই বিষয়টা এমন কোন সরকার দেখাতে পারবে না যার সময় বহু মানুষকে হত্যা করা হয়নি। বাংলাদেশে এরপর যতগুলি গভর্নমেন্ট আসছে এমন কোন সরকার দেখাতে পারবেন না যার সময় বহু মানুষের হত্যা হয় নাই। ভাই আর কেউ রক্ষী বাহিনী থেকে শুরু করে যেভাবে হয়তো রক্ষী বাহিনী বানায় অন্য কোনো বাহিনী বানাইছে না, তাহলে কি তিনি সেই পথ দেখানোর দায়টা ওনার থাকে কিনা? নিজেরা পথ আবিষ্কার করে নেয়, কেউ পথ দেখায় না ভাই। পথ নিজেরা আবিষ্কার করে নেয় নিজের স্বার্থ সংরক্ষণের জন্য, নিজের ক্ষমতা রক্ষা করার জন্য মানুষ পথ আবিষ্কার করে নেয়। এখন করতেছেন, এখন কি এই গভর্নমেন্টকে কারো পথ দেখানোর উপর চলছে? আচ্ছা, নিজেরা আবিষ্কার করে নিচ্ছে তাদের জন্য।